আসসালামু আলাইকুম। বিডিল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সার্বিয়ার ইসমাইল হোসেন। প্রিয় দর্শকবৃন্দ, আজ এই ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো হলো সরজমিনে জরিপ কার্যক্রম শুরু করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে এবং আমাদের জরিপ কাজের লেআউটটা কিভাবে করতে হবে বা একটা জরিপ কাজ শুরু করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে এবং একটা জরিপ কাজের ভিতরে আমাদের কি কি কাজ করতে হয়, বেসিকভাবে কি কি কাজ করতে হয় এবং কোন কাজের কি কি ধরনের ত্রুটি হতে পারে সে সকল বিষয়বস্তু নিয়ে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো যেহেতু আমি আমার এই ক্লাসটি পরিপূর্ণ অটোক্যাড সফটওয়্যারের সাহায্যে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব, তো যদিও আপনারা অবগত আছেন যে বিডিল্যান্ড রিপোর্ট এই চ্যানেলে শুধুমাত্র ডিজিটাল সার্ভে নিয়ে আলোচনা করা হয়ে থাকে, তো এজন্য আমি আমার অটোক্যাড সফটওয়্যারে চলে যাচ্ছি। তো দেখুন, একটা জরিপ কাজ যখন আমরা শুরু করি সেখানে কিন্তু আনুষঙ্গিক অনেক বিষয় থাকে, যে বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। তো এই ভিডিওর কার্যক্রমগুলো যারা জানেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা জানেন না তাদেরকে রিকোয়েস্ট করব যে যারা এ বিষয়ে অবগত নয় বা যারা জানে না তাদেরকে আপনারা অবশ্যই সহায়তা করবেন। তো যাই হোক, এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা টেনে দেখবেন না এবং এই চ্যানেলের ভিডিওগুলো একটু লেন্থলি হয় যেহেতু একটা ক্লাসের মতো হয়ে থাকে, এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার কোনো শুধুমাত্র তাদের জন্যই তৈরি করা হয়ে থাকে যারা এই পেশায় বা এই সাইটে যারা নতুন, তাদের জন্য মূলত ক্লিয়ারলি পার্ট বাই পার্ট স্পষ্টভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত একটু স্লোলি ভিডিও তৈরি করা হয়ে থাকে। তো এখন আমি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করলাম। তো এখন আমার প্রথম যে কাজ সেটা হলো অটোক্যাড সফটওয়্যারটা আমি সেট আপ দিয়ে নিব। তো যদিও আমি সেট আপ নিয়ে অনেক ভিডিওতে কথা বলেছি, এজন্য এই ভিডিওতে আমি আর সেট আপ নিয়ে তেমন কিছু বলবো না, জাস্ট আমি আমার কার্যক্রমটা এখান থেকে করে নিব। তো যদি আপনারা অটোক্যাড সফটওয়্যার যে সেট আপ যদি আপনারা না বোঝেন তাহলে সেক্ষেত্রে অটোক্যাড সেট আপ নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে এবং ম্যাক্সিমাম ভিডিওতে আমি এ সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলি। তো সে সমস্ত ভিডিও আপনি দেখবেন, তাহলে বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, অটোক্যাড সার্ভে কাজ করার ক্ষেত্রে বা নকশার পলট পরিমাপ করার ক্ষেত্রে অটোক্যাড সফটওয়্যারটি সেট আপ দেওয়া তেমন কঠিন কোনো বিষয় নয়। খুব ইজিলি আপনি একবার দেখলে বা কয়েকবার চেষ্টা করলে আপনি পেরে যাবেন। তো যাই হোক, আমার সেট আপগত দিক এখানে আমার কমপ্লিট। এখন আমি কি করব, নকশা ইনসার্ট করব। তো নকশা ইনসার্ট করার ক্ষেত্রে এখানে আমি যে ফাইলটা ইনসার্ট করব সেটা হলো পিএনজি ফাইল। তো আপনাদের কাছে যদি পিএনজি ফাইল না থাকে তাহলে সেটা আপনারা, যদি পিডিএফ থাকে তাহলে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের সাহায্যে সেটাকে কিন্তু ওই পিডিএফকে কিন্তু পিএনজিতে আপনারা কনভার্ট করে নিতে পারবেন। আর যদি এবং পিডিএফ ইনসার্ট করারও বিভিন্ন বিষয়বস্তু বা বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে আমি পরে অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো আমি চলে যাচ্ছি আমি আমার ফাইলে, যে ফাইলে আমার নকশাগুলো আসলে রাখা। তো এখানে আমি আমার ফাইলটা ওপেন করলাম। এখানে আমার যে নকশাগুলো রয়েছে সেটা হলো রেকর্ড রুম। এই ফাইলটাতে আমি সাধারণত নকশাগুলো সংরক্ষণ করে রাখি। তো পরবর্তীতে হলো বাংলাদেশ ম্যাপ। আমি আমার এরিয়ার একটা নকশা আপনাদেরকে আমি কাজ করে দেখাবো। তো অবশ্যই আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো খুবই লক্ষ্য রেখে কাজ করতে হবে, কারণ আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়েই মূলত এই ভিডিওতে আলোচনা করার মূল উদ্দেশ্য। তো এখানে সাধারণত টিকমার্ক উঠিয়ে দেওয়ার পর এখানে আমাদের মানটা বসানোর একটা যে কোটেশন সেটা আসে গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এখানে আমরা যে সকল সংখ্যাগুলো দিয়ে থাকি এটা স্কেলের ওপর নির্ধারণ করে আপনি কত ইঞ্চি সমান 1 মাইল স্কেলটা ব্যবহার করছেন। তো সেই স্কেলের অনুপাতে 1 ইঞ্চিতে যতটুকু আসে, যত মান আসে তথা যত ফুট আসে তত ফুটকে যখন আপনি ইঞ্চিতে কনভার্ট করে নেবেন তখন এরকম একটা মান আসবে। তো এটাই হলো সেই মানটাই। তো এখানে আমি ওকে করলাম। ওকে করার পর আমাকে বলা হচ্ছে যে আমার নকশাটা আমি একটা পয়েন্টস, আমি আমার নকশাটা যেখানে স্থাপন করব এরকম একটা পজিশন সিলেক্ট করার কথা আমাকে বলা হচ্ছে। তো আমি এখানে সিলেক্ট করলাম। করার পর
আপনাকে কি করতে হবে, নকশাটা মার্ক করার পর জেড ইন্টার ই ইন্টার চাপ দিবেন। তো জেড ইন্টার ই ইন্টার চাপ দেওয়ার পর যে বিষয়টি হবে, আপনি নকশাটা খুব ইজিলি জুম ইন জুম আউট করতে পারবেন। তো এখানে একটা বিষয় দেখুন, এই ভিডিওতে আমি যে কয়টা বিষয় নিয়ে আমি আলোচনা করব বা যে বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব, প্রতিটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিব, অবশ্যই আপনারা বিষয়টা দেখে খুব ইজিলি বুঝতে পারবেন। তো এখন বলি, এখন যে বিষয়টা বলবো সেটা হলো এই যে নকশার যে উত্তর সীমানাটা, সেটা আমি যদি আমার ডিসপ্লের দিকে যদি তাকাই, তাহলে আমার এটা কি রাইট সাইডে আসে। কিন্তু এই এই এলোপাতারি যদি আমরা উত্তর সীমানাটা রাখি, সেক্ষেত্রে আমাদের দিক নির্দেশনা বা কোন সাইড কোন দিকে যাচ্ছে, এই আনুষঙ্গিক বিষয়গুলো বুঝতে আমাদের একটু কষ্ট হয়। বা যেমন আমাদের নয়, আমার কথাই বলি, আমার একটু কষ্ট হয় বা আমি একটু ঝামেলাবোধ মনে করি। এই জন্য আমি সবসময় কাজ করার ক্ষেত্রে এই উত্তর সীমানার লোগোটা সবসময় আমি ডিসপ্লের টপের দিকে রাখি তথা ওপরের দিকে রাখি। তো এর জন্য এটাকে আমি একটু রোটেট করে নিব। তো যদি আপনার কাছে যদি যেভাবে ইনসার্ট হয়েছে এভাবে যদি ইজিলি মনে হয়, তাহলে আপনি সেভাবে করতে পারেন। আর যদি আপনার কাছে যদি আমার মতো এমনই মনে হয়, তাহলে আপনি আমার মতো এভাবে আপনারা এই উত্তর সীমানাটা রোটেট করে আপনারা পজিশন মতো নিতে পারেন। তো যাই হোক, এখন এইখানে যে বিষয়টা, তো দেখুন এই বিষয়গুলো বলার আগে আমাদের তিনটা বিষয় জানতে হবে। একটা বিষয় হলো যে আমাদের জরিপ কাজে বা আমাদের সার্ভেয়ার, আমরা যারা সরজমিনে যারা জমি সংক্রান্ত জমি পরিমাপ নিয়ে যারা কাজ করি, আমরা সকলেই কিন্তু অবগত আছি যে আমাদের সাধারণত 3 ধরনের কাজ করতে হয়। 3 ধরনের কাজ আমাদের করতে হয়। একটা হলো যান্ত্রিক কাজ, আরেকটা হলো সরজমিনের কাজ, আর একটা হলো দাপ্তরিক কাজ। তো এখন দাপ্তরিক কাজ, তো এখন আমি এই ভিডিওতে যান্ত্রিক এবং সরজমিন এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং দাপ্তরিক যে কাজগুলো, এই দাপ্তরিক কাজ নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব, যেহেতু ওটা বিভিন্ন অফিস লেআউট নিয়ে বা বিভিন্ন অফিস সাইট নিয়ে, তো বা বিভিন্ন প্রতিবেদনমূলক নিয়ে, এই জন্য আমি সেটা ভিন্ন একটা ক্লাসে আলোচনা করতে চাচ্ছি। তো দেখুন, আমরা যখন সরজমিনে যখন কাজ করব, তখন আমাদের লেআউটটা হবে এরকম। তথা সর্বপ্রথম হলো যান্ত্রিক কাজ। তো যান্ত্রিক কাজ কি? যান্ত্রিক কাজ হলো, এখানে যান্ত্রিক কাজ বলতে আমরা একটা জমি পরিমাপ করার ক্ষেত্রে বা একটা জমি সার্ভে করার ক্ষেত্রে বা যে কোনো সার্ভে হতে পারে, তো সেই সার্ভের ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়বস্তু বা যে সমস্ত যন্ত্রপাতি বা আসবাবপত্র ব্যবহার করব, সেই আসবাবপত্র বা সেই যন্ত্রপাতিগুলো যাচাই বাছাই করাকে মূলত যান্ত্রিক কাজ বলা হয়। তো আমরা সার্ভে কাজে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করব, সেটাকে সমন্বয় করে নিতে হবে যে সেটার মান, যে যন্ত্রের যে কাজ, সেই যন্ত্রের সেই কাজ সঠিকভাবে দিচ্ছে কিনা, সঠিকভাবে আমরা আমাদের যন্ত্রের যে মানটা সেটা সঠিকভাবে প্রোভাইড হচ্ছে কিনা, এই সকল বিষয়বস্তু, আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো যাচাই বাছাই করাই মূলত এই যান্ত্রিক কাজ। তো এই যান্ত্রিক কাজটা আমরা আগে, যান্ত্রিক কাজের যে ধারাবাহিকতাটা সেটা আগে আমরা শেষ করি। তো এখন ধরে নিলাম যে আমি এখন একটা সার্ভে করছি, এখানে আমার শুধুমাত্র আনুষঙ্গিক কাজ হলো কি, এখানে আমার নকশা, যেহেতু এখানে আমি ফিল্ডে নাই, এখানে আমি অটোক্যাড সফটওয়্যারের সাহায্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার যান্ত্রিক বলতে এখানে দুইটা ইস্যু ছিল, একটা হলো সফটওয়্যারকে সেট আপ করা, আর একটা হলো নকশাকে সেট আপ করা। তো এখন আপনারা বলতে পারেন যে নকশা সেট আপ কী বা নকশা সমন্বয় কী। তো দেখুন, এটা হলো একটা ইমেজ, তথা আমরা যদি এটার দিকে যদি নর্মালি যদি তাকাই, তাহলে এটার ছোট ছোট ঘর কাটা একটা ইমেজ। তো এই ইমেজকে যখন একটা নির্দিষ্ট একটা স্কেলে যখন নির্ধারণ করা থাকে, তখন এটাকে আমরা বলে থাকি ড্রয়িং শিট। তো এটা যদি কোনো স্কেলে যদি আবদ্ধ না হতো, তাহলে কিন্তু এটা দিয়ে আমরা কোনো কাজও করতে পারতাম না, শুধুমাত্র এটা আমরা চোখে দেখতে পারতাম একটা ইমেজের মতো। কিন্তু যেহেতু এটা একটা স্কেলে নির্ধারণ করা, সেহেতু এটা এখন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, তথা এটা থেকে আমরা অনেক বড় বড় কাজ এটার মাধ্যমে আমরা করতে পারবো।
বা অনেক ক্রিটিক্যাল কাজ আমরা এটার মাধ্যমে এখন করতে পারবো। তো এখন যেহেতু 16 ইঞ্চি সমান 1 মাইল, এখানে আমরা জানি যে একটা লোগো অঙ্কন করা থাকে, সেটা হলো 2 ইঞ্চি, আর এই 2 ইঞ্চি সমান 16 ইঞ্চি মাইল স্কেলে আসে 660 ফিট। তো এখন এটা আমরা যাচাই করব। তো এখন এটা যদি আমি যাচাই করতে যাই, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা বিষয় আমি পরে দেখাচ্ছি। সেক্ষেত্রে এখানে আমি কি করলাম, এখান থেকে আমি দূরত্বটা নিলাম, তথা 651.9। তো এখানে যে কাজটি করবেন সে কাজটি হলো যে 9কে আগে আমাদেরকে কি করতে হবে, 9কে আগে আমাদেরকে ফুটে কনভার্ট করে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে নকশার স্কেলিংটা কিভাবে সমন্বয় করবেন এ বিষয়ে কিন্তু আমি কথা বলেছি। তো যদিও এটা একটা কাজ করতে গেলে একটা ধারাবাহিকতায় চলে আসে, সেই হিসাবে এটা আলোচনা করা। তো যাই হোক, এখানে কত 0.75। তো সুতরাং আমরা যখন এটাকে কাস্টমাইজ করব, দেখুন এই সমন্বয়টা আমাদের দুইভাবে করতে হবে। তো আমি আগে একভাবে করে দেখাই, তথা 651.75। তো এখানে আমার কত থাকার কথা ছিল 660, কিন্তু এখানে আমার কম আছে কত, প্রায় 8 ফুট 3 ইঞ্চি। 9 আর 3 12, 8 ফুট 3 ইঞ্চি জায়গা, 8 ফুট 3 ইঞ্চি এখানে আমার কম আছে। তথা আমি যখন 660 ফিট যখন আমি পরিমাপ করব, তখন আমার কম আসবে কত, 8 ফুট 3 ইঞ্চি। তো এখন আপনি যদি নর্মালি আমি যদি একটা এক্সাম্পল হিসাবে যদি আমি আপনাদেরকে বলি, 600 ফিট পরিমাপ করার ক্ষেত্রে যদি আমাদের 8 ফিট এরর চলে আসে, তাহলে আমরা কিন্তু অনেক সময় সরজমিনে কাজ করার ক্ষেত্রে আমাদের 1000 ফুট বা 1200-1300 ফুট বা সময়তে এর থেকেও বেশি আমাদেরকে দূর থেকে আমাদের পরিমাপ নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আপনার পরিমাপটা কতটুকু সঠিক হবে এবং আপনার পরিমাপটা কোন পর্যায়ে চলে যাবে, বিষয়টা আপনি একটু অনুধাবন করেন। এটা অনুধাবনের বিষয়, কারণ আমি যখন এটা দিয়ে 1200 ফিট যখন আমি পরিমাপ করব, তখন আমার কাঙ্ক্ষিত পলটে এসে দেখব যে এখানে আমার 16 ফিট বা 18 ফিট এখানে আমার কম বেশ হচ্ছে, যেটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয় বা কোনোভাবে সেটা গ্রহণযোগ্য নয়। এই জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, আগে নকশাকে সমন্বয় করতে হবে। তো নকশাকে আমরা দুইভাবে সমন্বয় করব। তো একটা হলো, যদি আমরা সফট কপি যদি অটোক্যাডের সাহায্যে করি তাহলে একটা বিষয়, আর যদি হার্ড কপি যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে একটা বিষয়। তো এখন আমি অটোক্যাডের সাহায্যে আমরা কিভাবে সমন্বয় করব। তো যদিও আমি ইঞ্চিকে আগে আমি কনভার্ট করে নিলাম, এখন যে বিষয়টা 75টাকে আমরা মনে রাখবো যে 0.75। তো এখানে দিব যে আমাদের প্রয়োজন কত, 660 ভাগ দিব 651, আমাদের ছিল কত 651.75। যখন আমরা ইজিক্যাল টু চাপ দিব, তখন আমরা এখান থেকে একটা মান দেখতে পাবো। তো মানকে আমরা কপি করব, কপি করার পর আমরা আবার চলে যাব সেম অটোক্যাড সফটওয়্যারে চলে যাব। অটোক্যাড সফটওয়্যারে চলে যাওয়ার পর আমরা এখানে আবার একটু আপনারা কাজ করতে করতে যখন দেখবেন যে আপনাদের অটোক্যাড সফটওয়্যারটি জুম ইন জুম আউটটা কম হচ্ছে, তখন আপনারা যে কাজটি করবেন সেটা হলো জেড ইন্টার চাপ দিবেন, তাহলে জুম ইন জুম আউটটা আপনার প্রপারলি ভাবে হবে। তো এখানে আমি জেড ইন্টার যেহেতু আমার ল্যাঙ্গুয়েজটা বাংলা করার জন্য সমস্যা হচ্ছিল, জেড ইন্টার। তো এখন দেখুন, এটাকে আমি আমার ইচ্ছা মতো জুম ইন জুম আউট করতে পারবো। তো এখন এটাকে আমি দুইভাবে আমি এই কাজটি দুইভাবে করতে পারি। একটা কাজ হলো, অবশ্যই আপনারা এভাবে মার্ক করে নেবেন, না হলে আপনার এই নকশাটা ঠিকই বড় হবে, কিন্তু এটা যদি মার্ক না করা থাকে তাহলে আপনি এটা বুঝতে পারবেন না যে বড় হচ্ছে কিনা। তো এখন আপনি এখানে কমান্ড বারে লিখতে পারেন স্কেল, SCALE স্কেল, অথবা আপনি যদি কমান্ড বারে না লেখেন তারপরেও আপনি এখানে যে আইকন আছে স্কেল আইকনে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে আপনাকে এরকম একটা দেখানো হবে। এরকম যখন এটাকে স্কেল করবেন, স্কেল এটা মার্ক করার পর যখন আইকনে বা স্কেল লিখে যখন ইন্টার চাপ দিবেন, তখন এখানে আপনার একটা পজিশন তৈরি হয়ে যাবে।
যখন এরকম মাউস পয়েন্টটা রাখবেন তখন এরকম কী হবে, সেটাকে এখানে সেট হয়ে যাবে। পরবর্তীতে আপনি এখানে কমান্ড বারের নিচে এখানে চলে আসবেন, এই যে অপশনটা এখানে চলে আসার পর আপনার মানটা কপি করবেন, কপি করে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে আপনি কী করবেন, ইন্টার চাপ দিবেন। তো যখন আপনি ইন্টার চাপ দিবেন তখন আপনার কিন্তু আপনার নকশার যে স্কেলটা সেটা কিন্তু সমন্বয় হয়ে যাবে। তো নকশার স্কেলটা সমন্বয় হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমারটা এখনো হয় নাই। তো এখানে আপনারা তো যখন আপনারা সমন্বয় করে ফেলাইতে পারবেন, যখন সমন্বয় হয়ে যাবে, তো সমন্বয় হওয়ার পর আপনারা কাজটি শুরু করবেন। তো যখন কাজটি আপনারা শুরু করবেন, তো এটাকে আমি কপি করে নিচ্ছি। এটাকে আমি কপি করে আমি আবার ট্রাই করছি। এটা কিন্তু আমাদেরকে আগে করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের কাজের ভুলের যে পরিমাণটা সেটা কিন্তু বেড়ে যাবে। এখান থেকে আমি ডাইমেনশনটা বের করে নিলাম। বের করে নেওয়ার পর এটাকে আমি কি করব, 647 এখানে আসছে কত, 647। তো 6 ভাগ তথা এখানে হাফ আসবে, 647.5 ভাগ 660 ভাগ 647.5। তো অনেক সময় আপনাদের বিভিন্ন ত্রুটির কারণে বা ভুল ভ্রান্তির কারণে এগুলো নাও হতে পারে, তথা সময়তে দেখবেন যে আপনারা করছেন, আপনারা স্কেলটা সমন্বয় করছেন কিন্তু হচ্ছে না। এটা বুঝতে হবে যে আপনার কোথাও ভুল হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। তো এখানে অবশ্যই এবার দেখুন, এবার কিন্তু আমার যে স্কেলটা সেটা কিন্তু সমন্বয় হয়ে গেছে। কারণ আগে এখানে যে বিষয়টা, এখানে একটা বিষয় বলে রাখি যে অনেক সময় আমরা এখান থেকে শুধুমাত্র লাইনের মাধ্যমে আমরা এই রেখাটা টানি। যদি আপনারা লাইনের মাধ্যমে এই রেখাটা বা এই ডিস্টেন্সটা নেওয়ার পর যদি আপনারা স্কেলটা সংশোধন করার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে পলিলাইন নিতে হবে, পলিলাইন নিয়ে পরবর্তীতে আপনার এই কাজটি করতে হবে। তো যাই হোক, এখন এটা হলো সফট কপি বা আমরা অটোক্যাডের সাহায্যে যেভাবে আমরা সমন্বয় করি এ বিষয়। এখন ধরে নিলাম যে আপনার সরজমিনে আপনি কাজ করছেন, কিন্তু সরজমিনে কাজ করার সময় আপনি কি করছেন, ম্যানুয়াল কাজটি করছেন তথা হার্ড কপির সাহায্যে। তখন আপনি যে কাজটি করবেন সে বিষয়টা হলো যে এটা হলো আপনার একটা হার্ড কপি আপনার হাতে রয়েছে। তো এই হার্ড কপিটা আপনি দেখবেন যে আপনার কতটুকু সমন্বয় হচ্ছে। তথা এখানে আপনার ধরে নিলাম যে এখানে যেমন আমাদের 9 ফিট সমন্বয় হয়েছিল। তো 9 ফিটকে আপনি যেমন 9 ভাগ 6.6, 9 ভাগ 6.6, যেহেতু 660 তথা 1.36 ফিট, তাহলে আমার পার 100 ফিটের ভিতরে আমার কতটুকু প্লাস করে ধরতে হবে যে 1 ফুট 36। তো 36টা আসলে মূলত আপনার ইঞ্চিকে কনভার্ট করা। তো যদি আমি এটাকে ইঞ্চিতে যদি আবার আমি কনভার্ট করে নিই, ভাগ 12, 36 ভাগ 12 তথা 3 ইঞ্চি। তো এখানে আমার 1 ফুট 3 ইঞ্চি হলো আমার পার 100 ফিটের জন্য প্রযোজ্য। তো আপনি যখন একটা হার্ড কপির সাহায্যে যখন কাজ করবেন তখন আপনি পার 100 ফিটের জন্য আপনি এভাবে আপনার সেটআপটা দিয়ে নেবেন, যাতে করে আপনার ভুল ভ্রান্তি না হয় বা আপনার যে ম্যানুয়ালি যে কাজটি করছেন সেখানে যেন আপনার কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা সার্ভে কাজ শুরু করার আগে আপনাকে কি করতে হবে, এই যান্ত্রিক কাজ আগে করে নিতে হবে। যান্ত্রিক কাজ করার পরে আপনাকে অন্য কাজ করতে হবে।
এবার আমাদেরকে যেতে হবে, এবার আমরা চলে যাব আমাদের সরজমিনের কাজ। তো আমি যদি সরজমিনের কাজ নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে আমি আমাদের ফাইলটা আবার ওপেন করে নিব। তো আমাদের যান্ত্রিক কাজগুলো এখানে চলে গেল। তো দেখুন এখানে যে আমি শুধুমাত্র নকশাকে আমি যে এখানে কি করলাম, নকশাকে সমন্বয় করে নিলাম। তো এখানে কিন্তু আপনার প্রতিটা যন্ত্রকে আপনাকে কিন্তু যাচাই বাছাই করে নিতে হবে। কিন্তু বেসিক্যালি আমাদের যে ভুলগুলো হয় সেটা হলো নকশা থেকে এবং পরিমাপের যে ফিতা বা আমরা যদি টোটাল স্টেশন ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমাদের টোটাল স্টেশন এবং নকশা এই দুইটা থেকে আমাদের ভুলের যে পরিমাণটা, যে ভুলটা বেশি এসে থাকে। কারণ সেখানেও একটা সেটআপগত একটা ত্রুটি বা একটা সমন্বয় আছে এবং নকশারও একটা সমন্বয় আছে। এই টোটাল বিষয়বস্তু নিয়েই মূলত আমাদের কাজটি ক্লিয়ার করে নিতে হয়। তো এখন শুধু যে আপনি নকশাকে সমন্বয় করে নেবেন, বিষয়টা তা নয়। আপনার বেসিক যে সমস্ত কাজ আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে একটা জরিপ কাজের ক্ষেত্রে আমার কোন কোন যন্ত্রে বা কোন কোন যান্ত্রিকে আমার সমস্যা হতে পারে। তো শেষের যান্ত্রিকে আপনাকে যন্ত্রকে আপনাকে কি করতে হবে, সমাধান করে নিতে হবে অথবা আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। তাহলে গেল একটা বিষয়। এখন হলো সরজমিনের কাজ। এখন সরজমিনে আমরা যে বিষয়গুলো আমরা লক্ষ্য করব সেটা হলো যে আমরা সরজমিনের কাজগুলো কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব। তো সেটার জন্য আমি যেহেতু নকশার আলোকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি বা আপনাদেরকে সব কিছু আমি দেখাচ্ছি, তো আমি আবার চলে আসলাম নকশাতে। তো এখন ধরে নিন যে আপনি এইখানে একটা পলট পরিমাপ করবেন। ধরে নিলাম এই পলটটা আপনি পরিমাপ করবেন। তাহলে এই পলটের ডাইনে বামে কি আছে এই আশায় বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন ধরে নিলাম যে আপনি এই রাস্তা থেকে আপনি এই এলাকা চিনেন না বা জানেন না, আপনি এই রাস্তা দিয়ে আপনি এখানে গেলেন, এদের সঙ্গে কথা বললেন, কথা বলে এখান থেকে আপনি পরিমাপটা শুরু করলেন। কিন্তু আপনি একবার দেখলেন না যে এখানকার পরিস্থিতি কি, আপনার এইখান থেকে এই সাইডে কী আছে, এখান থেকে পলটের এখানকার পরিস্থিতি কি, তথা যে পলটটা নিয়ে আপনি কাজ করবেন বা যে এরিয়াটা নিয়ে কাজ করবেন এর চারপাশে কি আছে, এটা কিন্তু আপনার কিন্তু একটা সে সম্পর্কে জানা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা এটা হলো আপনার কাজকে দুইভাবে সহায়তা করবে। একটা হলো আপনার কাজের পরিচ্ছন্নতা, কাজের ভুলের মাত্রা কমিয়ে দিবে, আর একটা হলো আপনার কাজের সময়কে, আপনার কাজকে যতটুকু সময় লাগার কথা তার থেকেও কম সময় আপনার কাজটি সম্পূর্ণ করতে আপনি সক্ষম হবেন। তো সেক্ষেত্রে আগে আপনাকে এই পলটটা কি করতে হবে, চারপাশে ঘুরে দেখতে হবে যে কোথায় কি অবস্থা আছে বা না আছে, এবং সেটার সঙ্গে আপনার আনুমানিকভাবে নকশার একটা মিল রাখতে হবে এবং আপনাকে একটা আইডেন্টিফাই করতে হবে যে বেসিক্যালি আপনার কোন কোন জায়গায় সমস্যা হতে পারে। কেননা আপনার সরজমিনে বা আমরা যখন বাস্তবিকভাবে যখন একটা পলটের আকার ইঙ্গিত দেখি এবং নকশা যখন আমরা ফলো করি, তখন কিন্তু আমাদের এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে 50% ভুল ত্রুটিগুলো আমাদের ওইখানে আমাদের চোখের সামনেই ধরা পড়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় যে নকশাতে বাহুগুলো সোজা থাকে, সরজমিনে বাহুগুলো অ্যাঙ্গেল থাকে। অনেক সময় দেখা যায় যে কোনো যে কোনো সাইডের ত্রুটি হতে পারে, সেটা যে কোনো ধরনের ত্রুটি হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো আপনি তাৎক্ষণিকভাবে আপনি বিবেচনা করে নিতে পারবেন। আর একটা বিষয় হলো যে আপনার যদি কোথাও যদি আপনার পরিমাপটা মিলছে না, তো কেন মিলছে না সেটা কিন্তু আপনি এখান থেকে ধরে নিলাম, আপনি এখান থেকে জরিপ কার্যক্রম শুরু করলেন। তো এখানে আসার পর যখন এখানে এসে যখন আপনার একটা সমস্যা হবে বা দেখছেন যে এখানে আপনি কোনো প্রকার মিল পাচ্ছেন না, তখন তাৎক্ষণিকভাবে কিন্তু আপনার ইমিডিয়েটলি আপনার মস্তিষ্কে কিন্তু একটা সাজেশান এখানে চলে আসবে যে আপনার কোন স্থান থেকে বা কোন পয়েন্ট থেকে টান দিলে, যেমন এখানে যদি আমি ধরি যে এখানে আমার এই পলট এবং এই পলটটা আমার প্রায় সেম। তো সেক্ষেত্রে ধরে নিলাম যে এখান থেকে যখন আমি পরিমাপ করে যখন এখানে যাচ্ছি বা
যখন আমি এখান থেকে যখন একটা সরল রেখা নিচ্ছি তখন আমার এটার সঙ্গে আর মিলছে না। তো সেক্ষেত্রে আমি রাস্তার এই সাইডে যে পলটগুলো আছে এক্ষেত্রে আমি এই পলটগুলোকে আমি অনুসরণ করতে পারি। গেল একটা বিষয়। দ্বিতীয়ত যে বিষয়, আমরা সবসময় জরিপ কাজ শুরু করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা জানি যে একটা জরিপ কাজ যখন শুরু করা হয় তখন জরিপ কাজটি শুরু করা হয় উত্তর এবং পশ্চিম কোণ থেকে। তো আমাদের সার্ভে কাজটিও সেম অনুরূপভাবে ওই নীতিমালায় কিন্তু আমাদের অনুসরণ করতে হয়। আমরা যখন জরিপ কার্যক্রম যখন শুরু করব তখন অবশ্যই উত্তর এবং পশ্চিম কোণ থেকে শুরু করব, এবং উত্তর এবং পশ্চিম কোণ থেকে যে শুরু করব, শুরু করার ক্ষেত্রে আমরা কিছু আনুষঙ্গিক বিষয় আমরা জানার চেষ্টা করব। স্থানীয় লোকদের সঙ্গে কথা বলবো যে এখানে কোন সীমানাটা নিয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো ধরনের ঝগড়া বিবাদ নাই, এরকম একটা সীমানা আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা হতে পারে অনেক দূরে বা হতে পারে অনেক কাছে। এই আনুষঙ্গিক বিষয়গুলো আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে। আর আসলে মূল বিষয় হলো যে আপনার কাজের উপর তথা আপনি যে সমস্যার জন্য আপনি পলটটা পরিমাপ করছেন ওই সমস্যা বা একটা সাধারণভাবে আমি যদি জরিপবিদ্যার ভাষায় যদি আমি বলতে চাই, জরিপের উদ্দেশ্যের উপর ভিত্তি করে আসলে সমস্যাগুলো তৈরি হয় বা সমস্যাগুলো আমাদের আইডেন্টিফাই করে নিতে হয়। তো আপনি যে কাজের জন্য সার্ভে করছেন বা আপনি যে জন্য সার্ভে করছেন সেই চাহিদাটা বা সেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে গেলে আপনার যে কাজগুলো করতে হয় সে সকল কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে। তো বেসিক্যালি আমি বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করি। তো সেক্ষেত্রে যে কথাটি বললাম যে স্থানীয় লোকদের সঙ্গে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট আপনাকে বেছে নিতে হবে। তো বেছে নেওয়ার পর আপনি সেখান থেকে আপনি কি করবেন, আপনার কার্যক্রমটি শুরু করবেন। তো কার্যক্রমটি শুরু করবেন কি, যে কোনো একটা পয়েন্ট আপনি নেবেন উত্তর এবং পশ্চিম সাইড থেকে। উত্তর এবং পশ্চিম সাইডের কোণ বরাবর একটা সাইড আপনি নির্ধারণ করে নেবেন। এখন যদি দেখেন যে আপনি উত্তর এবং পশ্চিম সাইডের কোনো কোণ বা তেমন কোনো সাইডে আপনি পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি তুলনামূলক অন্য সাইড থেকে ধরতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু ধরে আবার আপনাকে উত্তর এবং পশ্চিম সাইডের বাকি পলটের সঙ্গে সমন্বয় করে নিতে হবে যে সেখানে কোনো প্রকার ত্রুটি হলো কিনা। তো ধরে নিলাম যে এখানে খাল আছে, কোনো একটা কারণবশত আপনি উত্তর এবং পশ্চিম কোণ থেকে আপনি পরিমাপটি শুরু করতে পারলেন না। তো এখানে আপনি মনে করলেন যে এই রাস্তার কোণ থেকে, যেহেতু এটা একটা চিহ্নিত করা একটা বিষয় বা এখানে একটা আলামত রাস্তা আছে, তো রাস্তা থেকে আপনি পরিমাপটা শুরু করবেন। তো আপনি করতে পারেন, কিন্তু সেখানে বেসিক্যালি যে বিষয়টা, এখানে যদি আপনার এখান থেকে যদি আপনার কোনো প্রকার গড়মিল দেখা যায় বা আপনার যদি পলটের সঙ্গে যদি আপনার না মেলে, তাহলে যে সমন্বয় করতে হবে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন না। এখান থেকে যদি আপনাকে মিলে যায় তাহলে আপনি সেটাকে প্রাধান্য দিতে পারবেন, কিন্তু যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, এইখান থেকে মাপ নিয়ে আপনি সেটাকে সমাধান করতে পারবেন না। অবশ্যই আপনাকে এই দিক থেকে আসতে হবে, তথা উত্তর এবং পশ্চিম কোণ থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে, হতে পারে এই যে মোরব্বা স্টেশন এখান থেকে আপনি আসবেন, হতে পারে অন্য কোনো স্থান থেকে আপনি আসবেন। যাই হোক, আপনাকে উত্তর এবং পশ্চিম কোণ থেকে যে কোনো একটা পলটকে আপনি চিহ্নিত করে বা যে কোনো একটা নিশানাকে ইঙ্গিত ধরে সেভাবে আপনাকে মিলাতে আপনাকে বাকি যে সমস্যাগুলো সেগুলোকে আপনাকে কি করতে হবে, সমন্বয় করতে হবে। কেননা এই নকশাটা আমি যদি একটু অন্যভাবে আপনাদেরকে বোঝাইতে যাই, এই নকশাটা আপনার অঙ্কন করা হয়েছে এদিক থেকে। এখন আপনি যদি উজান চলেন তাহলে কিন্তু আপনি এই সমস্যাটার সমাধান কিন্তু আপনি 90% আপনি করতে পারবেন না। এখানে আপনার সঠিক সমাধান করাটাই আপনার সম্ভাবনা খুব কম। আপনি তাৎক্ষণিক মোটামুটি একটা গড়মিল করে বুঝাই দিয়ে আসতে পারবেন, কিন্তু সেটা কোনো কি হলো না, সঠিক একটা সলিউশন হলো না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নীতিমালা অনুসরণ করতে হবে বা যে টেকনিক্যাল রুলস আছে সেই টেকনিক্যাল রুলসগুলো আপনাকে অনুসরণ করতে হবে। তো তাহলে এখানে যে বিষয়টা গেল যে আমরা যখন জরিপ কার্যক্রম শুরু করব তখন আমাদের যে
কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে, যে জমিটা আগে আমাদেরকে মানে পরিদর্শনগত সার্ভে আমাদের করতে হবে, পরিদর্শন সার্ভে করতে হবে। পরিদর্শন সার্ভে করার পর আমাদেরকে কি করতে হবে, সেটাকে পরিমাপগত সার্ভে করতে হবে। পরিমাপগত সার্ভে করার পর সেখানে যদি কোনো প্রকার ত্রুটি দেখা দেয় বা সেটাকে যদি কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে টেকনিক্যাল রুলস অনুসারে আমাদেরকে কি করতে হবে, সেটাকে সমন্বয় করতে হবে এবং সঠিক দিক নির্দেশনা অনুসারে সেটাকে সমন্বয় করতে হবে। এবং সেক্ষেত্রে যে সকল ফর্মুলা বা যে সমস্ত প্র্যাকটিক্যালে যে সমস্ত কাজ করতে হয়, সে সমস্ত কাজগুলো আমাদের করতে হবে। সময়তে কম্পাস স্থাপন করার প্রয়োজন হতে পারে, সময়তে প্রতিটা পলটের কোণ পরিমাপ করার প্রয়োজন হতে পারে, প্রয়োজনে বিভিন্ন সাইডের অফসেট নেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন এখানে একটা খাল, এখানে একটা খালের এখানে একটা নদী এবং খাল, এখানে কোনো একটা পয়েন্ট আছে, এখান থেকে যে কোনো একটা অফসেট নেওয়ার প্রয়োজন হতে পারে, বা যে কোনো পলট থেকে একটা অফসেট নেওয়ার প্রয়োজন হতে পারে। এভরিথিং আপনার আসলে সরজমিনের যে বিষয়টা, এটা আসলে মুখে বলে আসলে সরজমিনের সমস্যার প্রকারভেদ নির্ণয় করা সম্ভব নয়। কেননা এটা কাজ এবং অবস্থান এবং চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এজন্য আপনার যে ধরনের সমস্যা হচ্ছে, সে সমস্ত সমস্যা কিভাবে সলিউশন করা যায় সে বিষয়ে আপনাকে কাজ করতে হবে, বা সে বিষয়ে আপনাকে আউট নলেজ থাকতে হবে। প্রয়োজনে সে সমস্ত বিষয়ে আগে রিসার্চ করতে হবে। কেননা আমরা আসলে প্রতিনিয়ত বিভিন্ন কাজ করি, যার কারণে অনেক টেকনিক্যাল রুলস থাকে, যে সমস্ত রুলসগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয় না। তো না হলে ওগুলো আস্তে আস্তে আমাদের মেধা থেকে বা আমাদের মন থেকে চলে যায়। এজন্য আমাদের মেধাকে মাঝে মাঝে চর্চা করতে হবে, বা মাঝে মাঝে না আমাদেরকেও কন্টিনিউ চর্চা করতে হবে। কেননা আপনি যে কোনো জিনিস ধরে রাখতে হলে সেটাকে আপনাকে চর্চা করতে হবে বা সেটার ব্যবহার করতে হবে। এজন্য টেকনিক্যাল রুলস আপনাকে অবশ্যই, আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সকল ধরনের টেকনিক্যাল রুলসগুলো আপনার ব্যবহার করা হচ্ছে। আর যখন টেকনিক্যাল রুলসগুলো যখন আপনার ব্যবহার করা হবে, তখন আপনার কি হবে, আপনার সবগুলো আপনার বিষয়গুলো আপনার আমলে থাকলো, বা আপনার স্মৃতিপটে সেগুলো কি সংরক্ষণ থাকলো। এখন এখানে যে বিষয়গুলো, সরজমিনের যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, সে বিষয়গুলো তো এখানে ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হওয়ার পর এখানে সরজমিনের বিষয়গুলো ক্লিয়ার হওয়ার পর যে কাজটি করবেন, এখানে আরেকটা বিষয় আছে। আমরা যখন জরিপ কার্যক্রম শুরু করি, তখন আমাদের ভিতরে একটা একটা ঠেলাঠেলি দেখা যায়, যে অনেক সময় আমরা যৌথ সার্ভেয়ার বিভিন্ন কাজে জড়িত হই। তো সেক্ষেত্রে আমার কাছে যে বিভিন্ন সার্ভেয়ার বা আমিনগণ যারা আপনারা ফোন করেন বিভিন্ন সমস্যার জন্য, মূলত আমার কাছে বিভিন্ন সলিউশন নিয়ে থাকেন। তো সেক্ষেত্রে অনেক সময় আমি কোশ্চেন পাই যে এখানে দুইজন সার্ভেয়ার আনা হয়েছে, কিন্তু একজন সার্ভেয়ার নকশার স্কেলকে সমন্বয় করে কাজ করছে, অন্য একজন সার্ভেয়ার কি করছে, ওই নকশাকে সমন্বয় করে কাজ করছে না, বরং উনি ওটাকে কি করছে, উনি ওটার প্রতিদ্বন্দ্বী করছে, যে এটা এভাবে করা যাবে না বা এটা করতে হবে না, এই বিষয়গুলো। তো এখন যারা এই বিষয়গুলো বলে, তাদের আসলে নলেজগত তাদের ত্রুটি, বা তারা এই বিষয়ে জানে না, যার কারণে তারা আসলে এই বিষয়গুলো বলে গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আরেকটা বিষয় দেখে থাকি, যে কোনো কাজে যৌথ সার্ভেয়ার এসে আপনারা একজন সার্ভেয়ার আর একজন সার্ভেয়ার আপনার সরজমিনে দেখা যায় যে কেমন জানি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো, যে পক্ষ যে সার্ভেয়ার বা আমিন যে পক্ষ যাকে নিয়ে আসে সেই তার পক্ষে কথা বলে। বিষয়টা কিন্তু এমন নয়। কোনো সার্ভেয়ার আমিন বা কোনো যেমন আমি যদি বলি যে কোনো পেশাজীবী কারোর হয়ে কাজ করতে পারে না। কেননা একজন ডক্টর, আমি যদি একজন ডক্টরের কথাই বলি, একজন ডক্টর সে যদি কোনো রোগের যদি চিকিৎসা করতে চায়, তাহলে সে কিন্তু তাকে কিন্তু ব্যক্তির সঙ্গে তাল মিলায় কিন্তু চিকিৎসা করলে হবে না, তাকে কিন্তু রোগের সঙ্গে তাল মিলায় তাকে চিকিৎসা করতে হবে, যে তার ওই রোগটা কিভাবে সমাধান হবে বা কিভাবে নিরাময় হবে। তো সেম একজন সার্ভেয়ার, এখানে কিন্তু আসলে দুইজন সার্ভেয়ারের মাঝে তর্ক বিতর্ক বা কথা কাটাকাটি বা তাদের ভিতরে মনোমিলন, এখানে কোনো কোশ্চেন আসে না। কেননা দুজন একই পেশাজীবীর
লোক এবং উভয়জনকে হয়তোবা আপনাকে আমরা এক একজন ব্যক্তি এক একজনের ওপর নির্ভরশীল বা এক একজনরে আমরা এক একভাবে বিশ্বাস করি। তো সেক্ষেত্রে দুই পক্ষ ধরে নিলাম এই দুইজন, তো দুইজন আমিন আনলো। তো এখন এই দুইজন আমিনের করণীয় কি, এই দুইজন আমিন বা সার্ভেয়ারের করুণায় এই দুইজন আমিন বা সার্ভেয়ারের যে এখানে যে সমাধানটা বা এখানে তাদের পক্ষ থেকে যে করণীয়টা সেটা হলো সঠিক একটা সলিউশন বের করা। তো উভয় যৌথ সার্ভেয়ার এবং স্থানীয় লোকজনদের নিয়ে একটা বৈঠক বসা। তথা আমি বলতে চাচ্ছি যে যখন আপনারা সার্ভে কাজ শুরু করবেন তখন আপনারা যে কাজটি করবেন সেটা হলো আগে আপনারা একটা বৈঠক বসবেন। আগে বৈঠক নয়, আগে আপনারা দর্শনগত সার্ভেটা আপনারা করে নেবেন। করার পর আপনারা একটা বৈঠক বসবেন। বৈঠক বসার মাধ্যমে আপনারা নকশাটা কালি করে নেবেন এবং এই প্লটের কি কি বিষয় বা কি কি সমস্যা তাদের মধ্যে হচ্ছে এই আনুষঙ্গিক বিষয়গুলো তাদের কাছ থেকে শুনবেন। এবং সেখানে যদি এরিয়াগতভাবে কোনো ত্রুটি থাকে, যেমন এরিয়া কমবেশগতভাবে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে দুইজন সার্ভেয়ার বসে নকশা সুন্দরভাবে কালি করেন। কালি করার পর তাদেরকে জানান যে এই প্লটে এতটুকু জমি আছে, এই প্লটে এতটুকু জমি আছে, এই আনুষঙ্গিক বিষয়গুলো তাদের সঙ্গে শেয়ার করেন। তো তাদের সঙ্গে শেয়ার করার পর এবং অবশ্যই প্রতিটা সার্ভেতে দেখি যে বিভিন্ন স্থানীয় লোকজন বা বিভিন্ন গণ্যমান্য লোক সেখানে উপস্থিত থাকে। তো বিষয়টা তাদেরকে অবগত করুন, তাদেরকে বুঝিয়ে দিন। যেহেতু আপনি একজন আমরা সার্ভেয়ার যারা আমরা কি একজন পরিমাপক, তথা আমরা বলতে পারি যেমন আমরা বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন স্কেলের মাধ্যমে আমরা পরিমাপ করি, সেম আমরা তেমনই আমাদেরকে কোনো একটা এরিয়া দেখিয়ে দেওয়া হয়, আমরা ড্রয়িং শিট অনুসারে সেটাকে আমরা কি করি, পরিমাপ করি। এর বাইরে তো এমন নয় যে আমরা কারোর জমি কারোর মালিকানা করে দিয়ে আসি, বিষয়টা এমন নয়। তো সুতরাং এখানে যেহেতু আমাদেরকে পরিমাপ বা ক্যালকুলেশনগত দিক বা সঠিক মালিকের সঠিক এরিয়াটা দখলে বুঝিয়ে দেওয়াই মূলত আমাদের কাজ বা আমাদের মূল লক্ষ্য। তো সেক্ষেত্রে এখানে যে ত্রুটিগুলো তাদের সঙ্গে শেয়ার করা এবং সেটা যৌথ আলোচনার মাধ্যমে সেটা সমন্বয় করা। কারণ অনেক সময় এমন কিছু কিছু ত্রুটি পাওয়া যায় যে ত্রুটিগুলো আসলে আলোচনা ভিত্তিক সমাধান করতে হয়। এখন যদি আপনি ওই সমস্ত ত্রুটিগুলো যদি আলোচনা ভিত্তিক যদি আপনি সমাধান না করে দিয়ে আসেন, তাহলে আসলে ছোটো ছোটো বিষয় থেকে অনেক বড় বড় বিষয় বা বড় বড় সমস্যা তৈরি হয়। কেননা এখানে দেখা গেল যে সামান্য একটা বিষয় যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, সে বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান না করে কি করলেন, দুই পক্ষ দুইজনের উস্কানিমূলক কথা বলে দিয়ে আসলেন। এখন দুইজন কেউ কারোর থেকে কম নয়। এখন কি করলো, দুইজনের প্রতি একটা ধাওয়া পাল্টা ধাওয়া হলো, সেখান থেকে ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা, এমনকি তাদেরকে কি করা হলো, আপনাদেরকে ডাকা হলো তাদের উপকারের জন্য, তাদেরকে আপোষ মীমাংসা করার জন্য। সেখানে আপনি কি করলেন, আপনি তাদের ওই ঝগড়াকে বা তাদের ওই আপোষ মীমাংসা তো দূরের কথা, তাদের গোলযোগটাকে আরও গভীর করে দিয়ে আসলেন, যা কিনা আপনার কখনোই কাম্য বা আপনার কাছ থেকে চাওয়া পাওয়া ছিল না। সুতরাং আমি সকল সার্ভেয়ার এবং আমিনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যখন সরজমিনে যখন কাজ করবেন, তখন যদি আপনার প্রতিদ্বন্দ্বী কোনো আমিন বা সার্ভেয়ার থাকে, উভয়জন মিলিত হয়ে যে কিভাবে একটা সঠিক সলিউশন দেওয়া যায়, কিভাবে একটা সঠিক সমাধান দেওয়া যায়, আপনারা সবসময় কাজ করবেন সমস্যাকে সমাধানের জন্য, সমস্যা তৈরি করার জন্য নয়। এজন্য কেউ কারোর বিপক্ষ হয়ে কাজ করবেন না। কেননা এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিষয়টা দেখি, যার কারণে এই বিষয়টা কিন্তু ভিডিওতে তুলে ধরা, যে দুইজন আমিন আনলে বা দুইজন সার্ভেয়ার আনলে ওখানে যে বিষয়টা হয় যে এক পর্যায়ে ওখানে একজনের বিদ্যা আর একজনকে দেখানো কেমন জানি একটা অন্যরকম বিষয় এখানে চলে আসে। তো এই বিষয়গুলো থেকে আসলে আমাদেরকে সকল বিষয়বস্তু থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং এই সকল কার্যক্রম কখনোই করা যাবে না। কেননা এখানে জনসাধারণের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় এই সমস্ত কারণে। এজন্য অনেক সময় আমি এমনও দেখে থাকি যে দুই পক্ষ দুইজন আমিন বা সার্ভেয়ার নিয়ে গেলে
কোনো আমিনগণ তথা এক পক্ষের আমিনগণ অন্য পক্ষকে কোনো তথ্য প্রদান করতে চায় না, যা কিনা পরিপূর্ণটাই আপনাদের অপরাধ। এজন্য সরজমিনে কাজ করবেন। কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সবসময় চেষ্টা করবেন সমস্যার সমাধানের। তাহলে দেখবেন যে আপনাদের নামটা যেমন, আপনাদের সুনামটা যেমন ছড়াবে, তেমন আপনাদের কাজের পরিষ্কার পরিচ্ছন্নতাও দিন দিন বাড়বে। তো এই হলো মূল বিষয় প্রিয় দর্শকবৃন্দ। তো আজ ভিডিওর মূল বিষয় ছিল যে একটা সার্ভেয়ার বা আমিন যখন সরজমিনে কাজ করবে তাদের কি কি কাজ করতে হবে এবং কোন কোন বিষয়ে তাদের বেসিক্যালি লক্ষ্য রাখতে হবে। এই ভিডিওটা মূলত আপনাদের সরজমিনে কাজ করার ক্ষেত্রে, আপনাদের তৈরি করার ক্ষেত্রে মূলত এই ভিডিওটা অনেক কাজে আসবে। এবং দাপ্তরিক কাজের ভিতরে যে বিষয়গুলো থাকবে আমি একটু আপনাদের একটু অ্যাডভান্সে বলে দিই। যদিও এ বিষয়ে এখন আমি ভিডিও তৈরি করব না, এ বিষয়ে আমি যেহেতু এখন আলোচনা করব না, অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এখানে আপনার এক নম্বরে থাকবে দাপ্তরিক কাজের ভিতরে হাত নকশা তৈরি করা বা কলমি নকশা তৈরি করা। কলমি নকশা তৈরি করা। পরবর্তীতে দ্বিতীয়ত যে কাজটি থাকবে সেটা হলো যে বিভিন্ন স্কেচ তৈরি করা বা আনুষঙ্গিক বিষয়গুলো, বা আপনারা কিভাবে একটা জমি বন্টন করে তাদেরকে কিভাবে একটা প্রতিবেদন দিবেন। আসলে বিভিন্ন প্রতিবেদন নিয়ে যদি আমি কথা বলতে যাই, তো প্রতিবেদন নিয়ে কথা বলতে গেলে এটা আসলে চাহিদার উপর ভিত্তি করে যে আপনার কোন ধরনের সমস্যা, সেক্ষেত্রে আপনার কি ধরনের প্রতিবেদন আপনার প্রয়োজন হবে। কেননা অনেক সময় কেস মামলার ক্ষেত্রে বা অনেক সময় বিভিন্ন সালিসি বৈঠকের ক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন সার্ভে প্রতিবেদন দিতে হয় বা সার্ভে প্রতিবেদন সেখানে চাওয়া হয়। তো এই জন্য অবশ্যই আপনাদের প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে অফিসিয়াল যে রুলসগুলো আছে বা যে নীতিমালাগুলো আছে, যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো মেনে আপনাকে অবশ্যই প্রতিবেদন তৈরি করতে হবে। যেমন যদি কলমি নকশার কথা বলি, অবশ্যই সেটা যে কোনো একটা নির্দিষ্ট স্কেলে সেটা আবদ্ধ হতে হবে। তথা স্কেলের নির্দিষ্ট, যেমন একটা নকশা যেমন 16 ইঞ্চি সমান 1 মাইল, সেম অনুরূপভাবে আপনি যে হাত নকশাটা বা যে কলমি নকশাটা বা আপনি অটোক্যাডের সাহায্যে যদি ডিজিটালাইজভাবে যদি একটা নকশা যদি বা একটা কলমি নকশা যদি আপনি বা একটা সাইট প্ল্যান যদি আপনি তৈরি করেন, সেটাকে অবশ্যই নির্দিষ্ট কোনো না কোনো স্কেলে আপনাকে আবদ্ধ করে দিতে হবে। তো যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। তো আমি খুব শীঘ্রই দাপ্তরিকভাবে যে কাজগুলো একজন সার্ভেয়ার বা আমিনের, তো সেই কাজগুলো নিয়ে আমি নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হব। তো এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।